আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ। আরএসএস হচ্ছে একটা মনুবাদী সংগঠন, এই কথাটা বললে হি মেনশনড ইট, ভাবা যায় সংসদে তিনি এটা বলছেন। এমনকি এরপরে রক্তেরও যা দেখতে হবে নিশ্চয়ই, কার রক্ত দেওয়া হচ্ছে দিতে হবে নিশ্চয়ই, মরে গেলে মরে যাক, কিন্তু মুসলমানের রক্ত দেওয়া যাবে না, রক্তের ইয়েতে লিখে সাটিয়ে দিতে হবে, এটা লিখে দিতে হবে। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সারা দেশময় আবার বিদ্বেষ বিষ প্রবলভাবে ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে যে সমস্ত কাবাড়িয়া অর্থাৎ শিবের অনুষ্ঠানে যে শ্রাবণ মাসের শিবের অনুষ্ঠানে যে তীর্থযাত্রীরা যান, তাদের রাস্তায় খাওয়া দাওয়া, ফল কেনা যে সমস্ত দোকান গুলো রয়েছে, সেই দোকানগুলোতে উত্তরপ্রদেশ সরকার তারা নির্দেশ দিয়েছে সেই দোকানের মালিকের নাম লিখে দিতে হবে, এবং সেইটা ইমপ্লিমেন্ট করার জন্য পুলিশ নামানো হয়েছে। শুধু তাই নয়, আমাদের বাংলায়ও, আমাদের বঙ্গ রাজনীতিতেও বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি যে কথা বলেছেন, তার মধ্যেও সেই একই সুর দেখা যাচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। এবার থেকে আমরা তাদের কথাই বলবো যারা আমাদের সঙ্গে আছেন, অর্থাৎ রাষ্ট্রবাদী মুসলমান কথাটা তিনি একদম উড়িয়ে দিচ্ছেন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ जो हमारे साथ जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন, জয় শ্রীরাম। এই ভয়ঙ্কর বিদ্বেষ বিষ সেটা খুব পরিকল্পিতভাবে কি ছড়ানো হচ্ছে? আবার সেই পরিকল্পিতভাবে কি একটা বিদ্বেষ বিষে জ্বালানোর চেষ্টা হচ্ছে গোটা দেশকে? এই নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকের এই যে বিষয়টা, এই বিদ্বেষ বিষ এবং বিজেপির রাজনীতি, হিন্দুত্বের রাজনীতি, এটা নিয়ে আপনি আজকে আমাদের দর্শকদের কাছে বলুন, আপনি কি ভাবছেন এই বিষয়টাকে, কিভাবে দেখছেন? এই দেখো, এই শুভেন্দু যেটা বলেছে আর তুমি যেটা মুজফ্ফরনগর নিয়ে যেটা বললে, সামগ্রিকভাবে আরো ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায়। আসামে হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা একটা কথা বলেছেন যে যখন 51 সালে 12% মুসলিম ছিল, এখন সেটা 40% হয়ে গেছে, মানে আসামের কথা বলছেন উনি। এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন আমি জানি না, কারণ সেন্সাস তো বিজেপি বন্ধ করেছে, কিন্তু উনি এই তথ্য দিচ্ছেন। তথ্য দেওয়া হচ্ছে মানে কে? এবং এই যে শুভেন্দু যেটা বললেন, আমি শুভেন্দুকে দিয়ে প্রথমে শুরু করি, তারপরে ওই দিকটায় যাব। ঠিক। শুভেন্দু এখানে দলীয় কর্মী সভায় বললেন যে এখানে আর সবকা সাথ সবকা বিকাশের প্রয়োজন নেই, যারা আমাদের ভোট দিচ্ছে, যারা আমাদের দেখছে, আমরা তাদের দেখব। এই পরিষ্কার কথা, এই দেনা পাওনার কথাটা তিনি বলেছেন, এবং বলেছেন এমনই ভাবে অনেকের কাছে মনে হয়েছে যে এটা বোধহয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কথার বিরোধী হয়ে যাচ্ছে। এটা কি শুভেন্দুর মুখে কোনো বিদ্রোহের ছাপ ফুটে উঠছে? অনেকেই মনে করেছিলেন, আমি তা মোটেও মনে করিনি। এইটা মনে করার কারণ হচ্ছে যে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বললেন না, উনি কি বলেছেন সেটা বললে হবে না, কেন্দ্রীয় নীতি হচ্ছে এই বিভিন্ন কেন্দ্রীয় নীতির কথা বলেছেন। যখন শুভেন্দু বললেন সংখ্যালঘুর মর্যাদারও দরকার নেই, তখন উনি বললেন না, আমাদের কেন্দ্রীয় স্তরে আছে যখন সংখ্যালঘু মোর্চা, সেটা থাকবে। এই সমস্ত অনেক কিছু বলেছেন। অনেকেই মনে করছে দুজনের মধ্যে বোধহয় একটা খুব বিরোধের জন্য এটা হচ্ছে। আমি সেটা খুব একটা মনে করি না। আমি মনে করি এটা বিজেপির একটা কৌশল, এবং ভীষণ রকমের বিপজ্জনক একটা কৌশল। কৌশলটা এই কারণেই, কারণ বিজেপি এই রাজ্যটা যদি দেখি, বিজেপির হাতে যে অস্ত্রগুলো ছিল এই মমতা সরকারের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের অভিযোগের, দুর্নীতির, তার মামলা মোকদ্দমা, সমস্ত কিছু,
এইগুলো সমস্ত নিঃশেষিত হয়েছে। তারা করেছে, করেনি তা নয়, মামলা হয়েছে, প্রমাণিত হয়েছে, কিছু প্রমাণিত হয়নি, জেলে গিয়েছেন মন্ত্রী। তারপরেও এই দুর্নীতির অভিযোগ করার পরেও দেখলো যে বিজেপি এখানে বিশেষ সুবিধা করতে পারলো না, বরং সিট কমে গেল। লোকসভায় ভেবেছিল অনেক আসন হবে। এবারে শুধু এটা নয়, এর সঙ্গে জুড়ে দেওয়া যাক ভারতের লোকসভার নির্বাচন। ভারতেও একই কাণ্ড ঘটল, যেখানে উত্তরপ্রদেশের মতো জায়গায় আসন কমে গেল। এবারে বিজেপি কি করবে ভবিষ্যতে, বিজেপির এজেন্ডাটা কি হবে? একদিকে যদি ইউপিতে যদি ধরি অ্যান্টি ইনকামবেন্সি ভাবতে গেলে, আর যদি পশ্চিমবঙ্গে কিন্তু সেই অ্যান্টি ইনকামবেন্সি কাজ করলো না, একমাত্র কোনটা কাজ করতে পারে? বিজেপি হিসেব করে দেখেছে যে বিজেপির ভোট ব্যাংক কিন্তু প্রায় একই আছে, বরং কোনো কোনো রাজ্যে বেড়েছে। কমেছে বলে এটা কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে পাওয়া যায়নি, কমেছে খুব সামান্য। আমি ধরো পশ্চিমবঙ্গের কথা যদি বলি, লোকসভায় আমি হিসেব অনুযায়ী ওই 1.5% কি 1.6% মতন কমেছে, কিন্তু তাতে এতগুলো আসন কমে গেছে, এতগুলো 6টা আসন কমে গেল। বিহারেও কমেছে ওই 3% মতো, কিন্তু তাতে আসন কম কমেছে। বিজেপির একটা কৌশল হওয়ার, এইটাই আমার ধারণা, যেটা শুভেন্দুর বক্তব্য থেকে পরিষ্কার, তবে একটু ভেতরে ঢুকতে হবে বক্তব্যটার ভেতরে। শুভেন্দু বললেন ভাঙড়ে 4টে হিন্দু এলাকা আছে, সেই 4টে হিন্দু এলাকার মধ্যে 2টো হিন্দু এলাকাকে ভোটই দিতে দেওয়া হয়নি। এই যেখানে মুসলিম প্রধান জায়গা আছে, সংখ্যালঘু অধ্যুষিত জায়গা আছে, সেখানে হিন্দু ভোটগুলোকে কি করে একত্রিত করা এবং এই যে উস্কে দেওয়া, তার মধ্যে হচ্ছে বিদ্বেষের বাষ্পটা সেখানে উস্কে দেওয়া, যাতে ভবিষ্যতে হয় সেখানে একটা নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বিভাজনের সাংঘাতিক বিভাজন তৈরি হতে পারে, যাতে যারা ভোট দিচ্ছে এখন তারাও ভোট দিতে না আসতে পারে। একটা হতে পারে, তাহলে আমার লাভ হলো, দুদিকে ড্র হয়ে গেল। আর না হলে হতে পারে হিন্দুরা, মানে কট্টর হিন্দু যারা বিজেপি সমর্থক, সমস্ত হিন্দু তো আর বিজেপি নয়, কট্টর হিন্দু সমর্থক বিজেপি, তারা এসে ভোটটা আলাদা করে দিল এবং তারাই নিরঙ্কুশ হলো, অন্যদের দিতে দিল না। এইরকম একটা কৌশল বিজেপি নিয়েছে বলে আমার ধারণা। কেন ধারণা? কারণ শুভেন্দু এসে সকলের সামনে বলছেন কথাটা যে নির্বাচনের পরেই তিনি সুনীল বনসালের সঙ্গে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে এসেছেন, হিসেব দেখিয়ে এসেছেন। এমনকি অমিত শাহর সঙ্গেও তার দীর্ঘ আলোচনা হয়েছে। বিজেপির মতো দলে এই এত একটা ডিসিপ্লিন বলা হয়, যাই ভেতরে ভেতরে নিশ্চয়ই শৃঙ্খলা আছে এই ব্যাপারে, সেখানকার এক বিরোধী দলনেতা এক রাজ্যের গিয়ে এই কথাটা যদি বলে আসেন এবং তারপরে তিনি এসে মাইকের সামনে এই কথাটা জানান, তাহলে আমি কি করে বুঝবো যে এটা দলের মধ্যে বিরোধ? আমি মনে করি এটা একটা কৌশল এবং এটা আরো ওরা বাড়াবে। এইবারে তুমি মুজফ্ফরনগরটা জুড়ে দাও, দেখবে ব্যাপারটা মিলে যাবে। এবারে হিমন্ত, হ্যাঁ হ্যাঁ, এবারে হিমন্ত বিশ্ব শর্মার কথাগুলোকে মিলিয়ে দাও, দেখবে মিলে যাচ্ছে, সব কটা সুতো মিলে যাচ্ছে, মানে মালাটা তুমি গাঁথতে পারবে এইভাবে। এবং এই যে ঘটনাটা ঘটতে পারে, এইটা তার আরেকটা কারণ হচ্ছে এবারের ভোটে বিজেপি বুঝেছে যে সবকা সাথ সবকা বিকাশ বলে কোনো লাভ হয়নি। একটা খবর ছিল যে 8% মুসলিম ভোট দিয়েছে, সেটা আমি একটু পরে বলছি, তার হিসেবটা, সেটা একটা হিসেব আছে, আমি বলছি পরে। এখন বলছি, এখন তারা দেখছে তার চেয়ে বরং যদি হিন্দু ভোটটাকে আরো জোরদার করা যায়, আরেকটু বাড়ানো যায়, 3 থেকে 4% বাড়ানো যায় যে যে জায়গায় হিন্দু ভোট পড়েনি, তাহলে বিজেপি কাছে নিরঙ্কুশ সংখ্যা এসে যাবে এবং তাদের আর কোনো ভবিষ্যতে ভাবতে হবে না। রাজ্য স্তরেও তাই ওরা ভেবে নিয়েছে। এইটা হলো 1 নম্বর, ভীষণ রকম ওদের মাথায় ঘুরছে এটা, এবং এটা ওদের পরিকল্পিত ভাবেই করা হয়েছে। এবং এর পেছনে অবশ্যই আরএসএস এর হাত আছে, অনেকখানি আছে। কারণ সবকা সাথ সবকা বিকাশের কথাটা যেটা বলেছে সেটা মোদি বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ওদের ম্যানিফেস্টোতে এ সমস্ত কথা ছিল। ম্যানিফেস্টোতে কোথায় ছিল, কি ছিল ম্যানিফেস্টোতে? কোথাও কি ছিল সংখ্যালঘু তোষণের, সংখ্যালঘুদের জন্য কি করা হবে? কিচ্ছু নেই। কি নীতি হবে? নেই সেরকম। আর সবকা সাথ সবকা বিকাশের কথাটাই ছিল না সেখানে। কাজে ওদের কোনো দায় নেই, এবং বিশেষ করে আরএসএস এর দায় নেই, কারণ আরএসএস এখন
খানিকটা মোদিকে চেপে ধরার চেষ্টা করছে। কারণ মোদি যেহেতু লার্জার দ্যান লাইফ একটা যে স্তরে উঠছিল, সেই স্তরে যাতে না থাকে, আরএসএস এর যাতে ভূমিকাটা একটু বড় হয়ে যায়। আরএসএস এর ভূমিকা মানে হিন্দুত্ববাদের ভূমিকা, মানে কট্টর হিন্দুত্ববাদের ভূমিকা, সেইটা যাতে আরো বেশি করে চলে আসে বিজেপির মধ্যে, সেইটা এখন আরএসএসও চাইছে, এবং বিজেপিকেও এখন খানিকটা বাধ্য হয়েও সেটা করতে হবে। আর বাধ্য না হলেও তাদের বাস্তব বুদ্ধি মনে করছে যে আমরা যদি বিভাজনের এই রাজনীতিটাকে আরো ছড়িয়ে দিতে পারি, আরো বাড়িয়ে দিতে পারি, দেশটার কি হবে তাতে কিছু এসে যায় না, কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে। ঠিকই বলেছেন গৌতম দা। আমি তো ভয়ঙ্কর চিত্র দেখছিলাম যে এরকম একটা আমাদের সংবিধান এরকম সমর্থন করে কিনা, যে মুজফ্ফরনগরে যেভাবে সরকারি নির্দেশ, সরকারি ফরমান জারি করে পুলিশ নামিয়ে প্রত্যেকটা দোকানে লিখে দেয়া হচ্ছে শামীমের ফল, অমুকের করিমের দোকান, হ্যাঁ, এবং যেখানে যে রেস্তোরাঁ বা ধাবাটায় লেখা রয়েছে যে ডে নাইট ধাবা বা ডে লাইট ধাবা, সেখানেও তাকে লিখতে বাধ্য করা হচ্ছে মালিকের নাম। এটা তো সাংঘাতিক। এবং সম্ভবত প্রিয়াঙ্কা গান্ধী এর একটা প্রতিবাদ করে বলেছেন যে এরকম ভাবে সংবিধান, এটা সংবিধানে কখনো করা যায় না, অথচ এটা সংবিধানের শপথ নিয়ে এসছে যে আমি কোনো পক্ষপাত করব না। এই সংবিধানের শপথ, ভারতের পবিত্র সংবিধান। जब भी बैठे बिठाए कोई काम ना हो तो उसमें कैसे नफरत का छौंक लगाना है, यह आपको बीजेपी की आदत बनती दिखाई देगी। कांवड़िया यात्रा करने जा रहे थे, क्या करते, जल लाते, अर्पित करते, शिव भक्त हैं। ये ना हिंदू धर्म को समझते हैं ना शिव जी की विराटता को समझते हैं। इन्होंने कहा तख्ती लगा दो, तख्ती पर बबलू लिखा रहेगा तो क्या करिएगा, खरीदिएगा कि नहीं खरीदिएगा? तख्ती पर गुड्डू लिखा रहेगा तो क्या करिएगा, मुन्ना लिखा रहेगा तो क्या करिएगा? क्या क्या तमाशे करते हैं ये लोग। मतलब कभी तो जोड़ने की बात करो, कितना तोड़ेंगे। इस देश ने आपकी इसी राजनीति को नकार कर 63 कम करके आपको बैसाखियों का सहारा दे दिया है। और मैं कुछ बोलूं इससे पहले इनके खुद के घटक दल क्या कह रहे हैं वो सुन लीजिए। आरजेडी से लेकर आरएलडी तक सब इसका विरोध कर रहे हैं और कह रहे हैं ऐसा कानून वापस होना चाहिए। তো এই করে তারা এটা ভাবছেন, এবং এটা এটা এর পরিণতি কি হতে পারে? এইসব দোকানে তো অনেক হিন্দু লোক কাজ করে, মুসলিম মালিক কিন্তু হিন্দু কর্মচারী, তাদেরও তো এতে তো পেটে লাথি পড়ছে। হ্যাঁ, এবং পরিণতি কি হতে পারে? তুমি যেটা বললে তার দুটো, এখানে দুটো কেন কয়েকটাই মানে প্রশ্ন উঠতে পারে এবং উত্তরও তার আছে। এক হচ্ছে এই যে মোদি যেভাবে বিজেপিকে এখানে ক্ষমতায় নিয়ে এসে চিরস্থায়ী বন্দোবস্ত করতে চেয়েছিলেন, সেটা আরএসএসও চায়। আরএসএস চায় না তা তো নয়, আরএসএস এর হিন্দু রাষ্ট্র করার একটা ভীষণ রকমের ইচ্ছে আছে এবং সেটা তারা চায়, ঘোষিত নীতি তাদের করতে চাইবে। সেটা করা মানে হচ্ছে একটা টোটালিটেরিয়ানিজম, একটা স্থায়ী ভাবে ফাসিজম, একটা স্থায়ী ভাবে কেড়ে বসুক ভারতবর্ষে। সেটা তো প্রথমবারে হয় না, ধীরে ধীরে হয়। ধীরে ধীরে হতে গেলে থ্রু আমাদের যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, তা থ্রু ডেমোক্রেটিক মিনস জয় করলাম, তারপরে আমি ধীরে ধীরে যা যা আমার প্রয়োজন সেইগুলোকে আমি লাগু করার চেষ্টা করলাম। তার মধ্যে একটা হচ্ছে, আমি আগে বলেছি, এই কথাটা বলি, যারা রেফারি, গণতন্ত্রের যারা রেফারি, তাদের আগে আটক করে দিলাম, মিডিয়াকে কবজা করে নিলাম, জুডিশিয়ারিকে এবার চেষ্টা হবে জুডিশিয়ারিকেও কবজা করার। গতবারই চেষ্টা হচ্ছিল, এখনো কিছু বাকি আছে চেষ্টা করার, কিন্তু এরপরে আমার ধারণা এরপরে দর্শকদের রেফারেন্সের জন্য একটু আপনাকে থামাচ্ছি। যে গদি মিডিয়া বলতে যেটা আমরা বোঝাই, অদ্ভুতভাবে এইরকম একটা মানে অকল্পনীয় কাজকে তারা সাপোর্ট করে তারা অনুষ্ঠান করেছে, তারা টুইট করছে গদি মিডিয়া, যেটা ভাবা যায় না। আমাদের দেশে এরকম চিত্র আমাদের দেখতে হবে, এটা আমরা ভাবতে পারি না। হ্যাঁ, বলুন গৌতম। এইটাই বলছিলাম, এই যে একটা মিডিয়াকে করা, আরেকটা করার ওদের পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে যে অপোজিশনের মানে মূল যে যারা কর্মকর্তা নেতা, তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দাও, তাদের কিছু গুরুত্ব যেন না থাকে। সেটা করতে পারেন, এখনো পারেনি, কিন্তু সেটা করবার প্রবল চেষ্টা তাতে আছে এবং তারা করবার আরো চেষ্টা চালিয়ে যাবে। এখন তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো এইটাই
এই হিন্দু এজেন্ডা, ধর্মের এজেন্ডাটাকে কি করে বাড়ানো যায়, বাড়িয়ে কি করে ভোটটা পাওয়া যায়। এবার দেখো এইটা কেন করছে, এটা করছে, এটা কিন্তু এবছর প্রথম নয়, এটা শুরু হয়েছে আরো 1-2 বছর আগে থেকে, ভেতরে ভেতরে চলছিল। ওখানে এক হিন্দু, আমি নামটা ভুলে গিয়েছি, বেশ কয়েকদিন আগের ঘটনা, বেশ হিন্দু কোন এক সাধু আছেন, তার প্রথম গতবারেই আপত্তি ছিল যে কেন এখানে মুসলিমদের দোকান থেকে হিন্দুরা কেন ফলমূল কিনবে এবং প্রসাদ দেবে। ফলমূলেরও জাত দেখতে হবে। হ্যাঁ, জাত দেখতে হবে, সবই জাত দেখতে হবে। হ্যাঁ, এমনকি এরপরে রক্তেরও জাত দেখতে হবে নিশ্চয়ই, কার রক্ত দেওয়া হচ্ছে দিতে হবে নিশ্চয়ই, মরে গেলে মরে যাক, কিন্তু মুসলমানের রক্ত দেওয়া যাবে না, রক্তের ইয়েতে লিখে সাটিয়ে দিতে হবে, এটা লিখে দিতে হবে, লিখে দিতে হবে। হ্যাঁ, আবার আদিবাসীদেরও নিশ্চয় করা হবে সেটা আলটিমেটলি। যাই হোক, এটা করা হচ্ছে, সেই থেকে কিন্তু মাথায় ছিল। এবারে যে ইলেকশনের ডিব্যাকলটা হয়েছে ইউপিতে এবং উত্তরাখণ্ডে, যে একটা কোথাও একটা চোরা স্রোত বইছে, তার বিরুদ্ধে খুব স্বভাবতই এই যে আরএসএস পন্থী এবং দলের মধ্যে যে কট্টরপন্থীরা আরো সক্রিয় হয়ে গেছে। হিন্দুদের মধ্যে একটা মুসলিমদের থেকে একটা বিরাট ইয়েটা হচ্ছে, আমরা জানি, দেখো যাকে বলা হয় কমেন্সালিটি, এইরকম একটা ব্যাপার, মানে খাওয়া দাওয়া নিয়ে বিচার হিন্দুদের বরাবরই আছে। ব্রাহ্মণদের কাছে শূদ্ররা বসবে না, মুসলিমটা তো দূরের কথা, আদিবাসীরাও বসবে না, ব্রাহ্মণ তো খাবে। বাঙালিদের মছলিখোর বলে তো গুজরাটে প্রায় খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়, রাজস্থানে। এইটা একটা হিন্দুদের সঙ্গে মুসলিমদের এমনি ফারাক আছে, কমেন্সালিটি, মানে এই খাওয়া দাওয়ার যে বিচার, দুটো জিনিস নিয়ে দেখো বিচার আছে খুব বেশি রকম। একটা হচ্ছে কমেন্সালিটি, আর একটা হচ্ছে এন্ডোগ্যামি, মানে বিয়ে নিয়ে কার সঙ্গে বিয়ে হবে না হবে। এটা মুসলিমদের সঙ্গে ভারতবর্ষের হিন্দুদের খুব অমিল, যার জন্য লাভ জিহাদ একটা আছে। এবারে আমার ধারণা এই লাভ জিহাদের ব্যাপারটা আরো বাড়বে, বিভিন্ন ভাবে বাড়বে, এটা বাড়াবে, এখনো করেনি কিন্তু হবে। আর তার সঙ্গে এইটা আদালত থেকে নানা রকম অদ্ভুত অদ্ভুত রায় বের করা হচ্ছে, লিভ ইন পার্টনারকে নিয়ে রায়। হ্যাঁ, এটা আরো বাড়বে বিভিন্ন জায়গায়, এটা আরো বাড়বে, এটা আমার ধারণা। এতে কি লাভ হবে তাদের, ওরা একটা হিসেব করেছে, নিশ্চয়ই হিসেব করেছে, করবেও। কিন্তু এটা যে দেশের পক্ষে, ভারতের পক্ষে, ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে এবং ভারতের যে আমি বলবো যে ভূমিকা ছিল, ভারতের যে চরিত্র ছিল, যে অসাধারণ চরিত্র ছিল, এবং আরো বড় কথা, হিন্দুদের সারা পৃথিবীতে একটা নাম ছিল অহিংসা হিসেবে, সাম্য হিসেবে, শান্তির বাণী নিয়ে আসছে বলে, সেটা নষ্ট হয়ে যাবে। সেটা বিনষ্ট হবার আমি দেখতে পাচ্ছি ভীষণ রকমের আবার শুরু হয়েছে। অবশ্য এরা ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে বলে মনে হচ্ছে না। এই ক্ষমতার জন্য এরা কিন্তু যাবতীয় এই সমস্ত কাজকর্ম করে যেতে পারে, এইটাই হচ্ছে আমার ধারণা। এবং ধারণা শুধু না, এটা হচ্ছে ওদের কৌশল। একটা প্রশ্ন স্বভাবতই মনে আসে যেটা, সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ এবার রাম মন্দির এবং এত বড় ইয়ে সত্ত্বেও হিন্দুত্বকে কার্যত তারা প্রত্যাখ্যান করলো, আসল ইস্যুগুলোকে সামনে রেখে ভোটটা হলো। সেখানে মানুষের রোজগারের কথা, মানুষের মুদ্রাস্ফীতির কথা, এসব ইস্যুতে ভোট হলো এবং রাম মন্দিরের জায়গাতেই বড় ধাক্কা, অযোধ্যাতেই বড় ধাক্কা খেল ফৈজাবাদে। তারপরে যে উপনির্বাচনগুলো, সেটা তো বিজেপির কাছে একটা ডিজাস্টার। বিজেপি 13টা সিটের মধ্যে যেভাবে তারা একদম প্রায় ওয়াশড আউট হয়ে গেল। এবং সব থেকে বড় আঘাত হচ্ছে বদ্রীনাথ, যেখানে প্রায় 97% হিন্দু এবং যেখানে মন্দির নিয়েই রাজনীতি আবর্তিত হয়, মন্দিরকে কেন্দ্র করে। সেইখানে হিন্দুরা তাকে একদম প্রত্যাখ্যান করে তাকে ওখান থেকে হাঁটিয়ে দিল। এইটা তারপরেও এই যে পরিকল্পনার কথা আপনি বলছেন, এই যে এক্সপেরিমেন্টের কথা বলছেন, এই এক্সপেরিমেন্টটা করে কিরকম সাকসেস তারা পাবে আশা করছে। মানুষ তো, হিন্দুরা তো এই ন্যারেটিভটা নিচ্ছে না। রাহুল গান্ধীর ন্যারেটিভটা বরং সেখানে খুব পরিষ্কার। তারা তিনি লোকসভায় জুড়ে বলেছেন যে এরা আদৌ হিন্দু নয়, যারা সেইখানে এদের হিন্দুত্ব আমাদের হিন্দুত্ব নয়, আমাদের হিন্দুত্ব নয়, এইটা বলতে চাইছিলাম। কিন্তু দেখো, এখানে একটা ইন্টারনাল স্ট্রাগল, ইন্টারনাল কনফ্লিক্ট আছে। এই যে মোদির এত উপরে উঠে যাওয়া, এটা বারবার বলছিলাম আরএসএস এর পছন্দ হচ্ছে। মোহন ভাগবত যেভাবে বলেছেন কথা, কয়েকদিন আগেই রাঁচিতে আবারও বলেছেন তিনি, সুপারম্যান থেকে দেবতা, হ্যাঁ এগুলো হওয়া দেবতা।
तो मनुष्य है लेकिन मानवता नहीं, इंसानियत नहीं है, वो मनुष्य बन जाए असली पहले। वहाँ जाने के बाद उसको लगता है लेकिन मनुष्य से कोई होते अति मानव, सुपरमैन कहते हैं, सुपरमैन फिल्में वगैरह निकलती उसमें दिखाते हैं कि अलौकिक शक्तियाँ जिनके पास होती, तो फिर मनुष्य अलौकिक बनना चाहता है, सुपरमैन बनना चाहता है, अति मानव बनना चाहता है, लेकिन वहाँ रुकता नहीं, उसको लगता है कि देव बनना चाहिए, तो देवता बनना चाहता है। लेकिन देवता कहते कि हमसे तो भगवान बड़ा है, वो भगवान बनना चाहता है, और भगवान कहता है कि मैं तो विश्वरूप हूँ, अभी तो आपको एक रूप में दिख रहा हूँ, लेकिन मेरा जो सारे विश्व में व्याप्त ऐसा बिना आकार का रूप है वो असली मैं। তারপরে উনি যা যা বলেছেন সেগুলো তুমি যদি দেখো খুব আলাদাভাবে নির্বাচনের পর থেকে আরএসএস যা বলে যাচ্ছে, দেখো দুটো তিনটে যদি জায়গায় আমরা বলি, মোহন ভাগবত এটা বলেছেন কেউ কেউ সুপারম্যান হয়ে যেতে পারেন, তারপরে মনে করেন নিজে ভগবান হয়ে যাবেন, কিন্তু ভগবান কিন্তু বিশ্বরূপ দর্শন করান, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ভগবান বিশ্বরূপ দর্শন করান, তখন মানুষকে বুঝতে হয় সে কিছু নয়, সবাই মিলে কাজ করতে হবে, সামূহিক এখানে যে আমাদের কাজ করার কথা সামূহিক ভাবে, এই কথা উনি বলেছেন, মানে সবাই মিলে করতে হবে। এটা অবশ্যই প্রচ্ছন্নভাবে মোদীকে ইঙ্গিত করা, তাকে বলা। তার মানে আরএসএস, এবং এর আগে আরএসএস থেকে আরো খুব কড়াভাবেও অর্গানাইজারে খুব কড়াভাবেই লেখা হয়েছে এই কথাটা। হ্যাঁ, কারণ তাদের মনে হচ্ছে এই হিন্দুত্ব এজেন্ডা থেকে সরে যাচ্ছে মোদী, সরে গিয়ে একটা মোদিত্বের কিছু একটা সংজ্ঞা বের করে চেষ্টা হচ্ছে। এটা একটা ভেবেছি, একটা সুযোগ খুঁজছিল যে কোনো ক্ষমতার মধ্যেই তো একটা প্রতিস্ফূর্তি, একটা ক্ষমতা তৈরি হয়, একটা একটা বলয় তৈরি হয়, আলাদা হবেই, এটা হতে বাধ্য। এখানেও হয়েছে, এবং সেখানে যদি সাকসেস হয় কেউ কিছু বলতে পারে না। হ্যাঁ, তো কিন্তু ফেইলিয়ার হলে, সামান্য ফেইলিয়ার হলেই তখন ভেতরে ভেতরে সমালোচনা হতে শুরু করে। আর বিজেপি যেহেতু খুব শৃঙ্খলাবদ্ধ মানে একটা দল, বাইরে বলবে না, বাইরে বলছে না, কিন্তু ইঙ্গিতে আকারে ইঙ্গিতে সবই বেরিয়ে আসছে। এবারে দেখো বিজেপির মধ্যে তো কট্টর হিন্দুর সংখ্যা কম নয়, ম্যাক্সিমাম তাই। উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে বলা হলো যে আপনি রাহুল গান্ধীর আরএসএস সম্পর্কে এই বক্তব্যটা মুছে ফেলতে নির্দেশ দিলেন কেন? তিনি কি বললেন? আরএসএস হচ্ছে একটা পেট্রিয়টিক একটা অর্গানাইজেশন, আরএসএস হচ্ছে একটা মনুবাদী সংগঠন, এই কথাটা বললেন, হি মেনশনড ইট। ভাবা যায় সংসদে তিনি এটা বলছেন, এটা একটা মনুবাদী একটা সংগঠন, তার বিরুদ্ধে এইরকম কথা বলা যায় না। তাহলে কারা এত পাওয়ারফুল হচ্ছে বোঝাই তো যাচ্ছে। ও তো ছাড়বে না ওরা, চট ওরা আরো কড়া করে ধরতে চাইবে। বলে যেতে পারে অনেকে খুব খুশি হয়েছিল ভেবে যে মোদির ক্ষমতা খানিক হ্রাস হলো, কিন্তু মোদির ক্ষমতার হ্রাস হলো মানে এই যে কট্টর হিন্দুত্ববাদী যারা, তাদের ক্ষমতার হ্রাস হলো এটা মনে করার কোনো কারণ নেই। আর এইটা বলাতে মোদি যে এই যে কৌশলটা তিনি ইমপ্লিমেন্ট করতে চাইবেন না তাও মোটেও না, তিনি করবেন। মুখে খানিকটা যেমন সুকান্ত মজুমদার বলছেন, হ্যাঁ আমাদের তো, আমরা বলি না সেই কথা, আমরা তো সবাইকে নিয়ে চলি, অমুক তো সুবিবিধ কথা, কিন্তু কার্যত তারা কিন্তু উল্টোটা করবার চেষ্টা করবেন। কাজেই অপোজিশন যদি এখন থেকে খুব স্ট্রংলি এই ব্যাপারে কোনো একটা নিজস্ব নীতি না তৈরি করে নিজেদের মধ্যেও, নিজেদের দলের মধ্যে এবং সামগ্রিকভাবে, তাহলে আগামী দিনে এই দেশের পক্ষে মোটেই মঙ্গলদায়ক হবে না, খুবই অমঙ্গল, আমি এটা মনে করি এখনো পর্যন্ত। এখন যে দিল্লির যে রাজনৈতিক পরিস্থিতি আপনি লক্ষ্য করছেন, সেই পরিস্থিতিতে কি এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে যে দলের মধ্যে তো গন্ডগোল চলছেই বিজেপির, কিন্তু জোট শরিকদের মধ্যে কোনো কনফ্লিক্ট কি আপনি দেখতে পাচ্ছেন? কেন সম্প্রতি অমিত শাহর সঙ্গে বোধহয় একটা চন্দ্রবাবু নাইডুর আবার একটা বোধহয় কনফ্লিক্ট দেখা দিয়েছে এই মুসলিম আরক্ষণ সংরক্ষণ। এই দুটো জিনিস হবে, কিন্তু দেখো এইটা হচ্ছে ওই যে আমি আগে একটা বলেছিলাম, ওই সেই একই দেনা পাওনার প্রশ্ন আছে। চন্দ্রবাবু নাইডুর কাছে সামনে দুটো এজেন্ডা আছে। প্রথমত উনি এখন 5 বছর টিকবেন, এবং টিকবেন কি করে টিকবেন?
সুষ্ঠুভাবে টিকবেন না অস্বস্তিকর ভাবে টিকবেন, এটা একটা মস্ত বড় ব্যাপার। তিনি যদি স্বস্তিকর ভাবে টিকতে চান তাহলে তার টাকা লাগবে, অর্থ লাগবে, অর্থ প্রচুর চাই তার। তিনি অর্থ না পেলে অমরাবতীকে তৈরি করতে পারবেন। অমরাবতী তার একটা পেট প্রজেক্ট, তিনি নিজেকে স্থায়ী করে রাখবার জন্য, এটা কিন্তু সবাই করে বেশিরভাগ, যেমন রাজারা করতেন, জিতে এসে নামকে অমরত্ব দিতে, অমরত্ব দেওয়ার জন্য। মোদী করেছেন সংসদ ভবন নতুন, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নকে নিয়ে গেছেন ওখানে রাইটার্স থেকে ছাড়িয়ে গঙ্গার পশ্চিম প্রান্তে, বিভিন্ন করেন, সবাই করেন। উনি অমরাবতীকে করবেন। অমরাবতী এর মাঝখানে কি হলো, ওয়াইএসএর এর সময় একবারে নষ্ট হয়ে গেল, একদম পরিত্যক্ত একটা একটা জায়গা হয়ে গেছিল। প্রচুর টাকা লাগবে, প্রায় 50,000 কোটি বা আরো বেশি, আরো কি লাগতে পারে। এই টাকাটা কে দেবে? এই টাকাটা যদি বিজেপি না দেয় তাহলে মুশকিল। বিজেপি এই দস্তুরটা করতে থাকবে, এই দস্তুরটা করতে থাকবে, আদর্শের বিনিময়ে করতে চাই, অবশ্যই করতে চাই। এবারে কতটা সেখানে সক্ষম হবে কে, এটা আমরা বলতে পারবো না। যদি দেখা যায় প্রবল আদর্শবান হয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন না আমি তোমাদের সঙ্গে নেই, তাহলে একটা সিচুয়েশন তৈরি হবে, পরিস্থিতি। বাই দ্যাট টাইম যদি বিজেপি এই যারা চন্দ্রবাবুর টিডিপির লোকজন আছে তাদের, মানে আমি আর কি বলবো, নিয়ে নিতে পারে, কিনে নিতে পারে তো বলতে পারছি না, যাই হোক নিয়ে নিতে পারে, তাহলে আর কোনো অসুবিধা নেই। বা তার যদি 2/3 কে নিয়ে নিতে পারে তাহলে অনেক লাভ হয়ে যাবে। সবচেয়ে সমস্যা হচ্ছে নীতিশ কুমারের। তিনি কি করবেন? তিনি কিন্তু মূলত একটা আদর্শ নিয়ে বেঁচেছিলেন বরাবর, মূলত সমাজবাদী, লোহিয়াবাদী এবং নীতিশ কুমার এই মুজফফরনগর নিয়ে একটা প্রতিবাদও করেছে, তার করতে হয়েছে, করেছেন। এবার তিনি ভবিষ্যতে কি করবেন, তার ভবিষ্যৎ, তিনি কিন্তু এমন নন যে তিনিও থেমে থাকার খুব একটা লোক নন, কারণ তিনিও হি ইজ অলসো ভেরি পাওয়ার হাংরি। ক্ষমতার জন্য উনি অনেক দূর যান। ওনাকে ভাবতে হবে, কারণ ওনার যদি সবই চলে যায়, হ্যাঁ আমও যায় ছালাও যায়, তাহলে মুশকিল। ওনাকে খুব এটা ভাবতে হবে। এই যে সমীকরণটা কি করে দুপক্ষ সামলায় সেটা আমরা জানি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আদর্শের চেয়ে আজকের দিনে অর্থটা অনেক বেশি গুরুত্ব পায়, অনেক বেশি। আদর্শের চেয়ে আদর্শটা থাক, এখন অর্থটা আসুক। সব দেশেই, আমাদের দেশে শুধু একা নয়। আর আমাদের দেশে এটা ছিল না, সত্যিই ছিল না, এইরকম ভাবে ছিল না, যেটা এখন, যার নির্লজ্জ প্রকাশ, নগ্ন প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, এইরকম জিনিস আগে ছিল। কাজে আমি আবার তো বললাম, এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে এটুকু বলতে পারি যে খানিকটা সতর্ক হতে হবে যদি এরা সব আর একটু মানে নিজেদের কথা জোর দিয়ে বলেন। জোর দিয়ে কিন্তু এখনো বলতে দেখি এই মুহূর্তে। এর মধ্যে বেশ কয়েকটা বড় নির্বাচন আছে, উত্তরপ্রদেশে উপনির্বাচন আছে, তারপরেই মহারাষ্ট্রে এবং আরো কয়েকটা বড় রাজ্যে নির্বাচন আছে। তার মধ্যে মহারাষ্ট্র অত্যন্ত বড় রাজ্য এবং সব থেকে বেশি অর্থবান রাজ্য সেই অর্থে, গুজরাটের পরে। এবং সেখানে আমাদের অর্থনৈতিক রাজধানী আছে, সেখান থেকে প্রচুর টাকা সবাই চাঁদা যায়, যেভাবেই বলি চাঁদা সেখান থেকে আসে। অতএব সেই রাজ্য দখল করার দিকে সবারই নজর থাকে। তো সেইটা থেকে আপনার কি মনে হচ্ছে যে বিজেপি তাতে কি খুব একটা সুবিধে করতে পারছে মহারাষ্ট্র দখলের ইয়েতে? আর মহারাষ্ট্রের সব, সারা ভারতবর্ষে তুমি যদি দেখো ফলাফলগুলো, লোকসভায় সবচেয়ে খারাপ লেগেছে বিজেপির, অন্তরের বেদনা হয়েছে মহারাষ্ট্রের এইরকম ফল দেখে। ওদের কিন্তু আবার সেই ওদেরও ভোট শেয়ার কিন্তু বিরাট কিছু কমেনি, কিন্তু ওদের কিন্তু সিট কমে গেছে অনেক, আসন সংখ্যা। এবারে ভেবে দেখো, যদি আমি কট্টর হিন্দুত্ববাদটাকে ছড়িয়ে দিই, ইতিমধ্যে কিন্তু আছে, তার প্রকাশ আছে খানিকটা। কিরকম? অজিত পাওয়ারকে কেন নেওয়া হলো, কেন তুলেছে? একনাথ শিন্ডেকে নেওয়াতে কোনো আপত্তি নেই। এই যে বলাটা, একনাথ শিন্ডে ঠিক আছে, অজিত পাওয়ার কেন? অজিত পাওয়ার মানে হচ্ছে মূলত কংগ্রেসের সঙ্গে থাকা শক্তি, অ্যান্টি বিজেপি, অ্যান্টি আরএসএস, অ্যান্টি হিন্দুত্ববাদ, এইটা বলছে, এটা শুরু হয়েছে।
এবং এরপরে ওরা চেষ্টা করবে উদ্ধবের সঙ্গে যারা আছে তাদের ভাঙার, ভীষণ চেষ্টা করবে। এবং তার জন্য কিন্তু একটাই এজেন্ডা ওদের, এই হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ যদি ভীষণ রকম উস্কে দেওয়া যায় তবেই শিবসেনা মনে করতে পারে যে আমরা কংগ্রেস আর এনসিপির সঙ্গে কেন যাব, আমরা বিজেপির সঙ্গে যাব, এটা বলতে পারে। কাজেই দেখো, ধর্ম খুব মারাত্মক। ধর্ম যে কত সাংঘাতিক হতে পারে এই তো বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ভারতের ক্ষেত্রে যেভাবে, পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি, আফগানিস্তানে দেখেছি, আর ভারতের ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি। ভারতের ক্ষেত্রে আরো জটিল। কারণ ভারতে জটিল কেন মনে করি আমি, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পিপলরা যদি এই অথরিটেরিয়ান হয়ে যায়, টোটালিটেরিয়ান হয়ে যায়, তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়। পৃথিবীতে কিন্তু এরকম ঘটনা অজস্র ঘটছে এবং আমরা ভারতবর্ষ কিন্তু সেইভাবেই হাঁটছে। আমি সেইটা দেখেই বেশি শঙ্কিত, বেশি ভীত ভেতর ভেতর এখনো পর্যন্ত। কাজেই যতটা উল্লাস, যতটা খুশি হয়তো হয়েছিলাম খানিকটা, বিজেপি হয়তো দমে গিয়েছে, এখন বিজেপির যে নতুন ভাবে আবার যেভাবে নামছে সেটা কিন্তু যথেষ্ট ভয়ের কারণ বলে আমি মনে করি। কাজে মহারাষ্ট্রে যদিও এখনো পর্যন্ত বিজেপি লিকিং দেয়ার রুলস এখনো পর্যন্ত, কিন্তু সেটা কিন্তু বিজেপি ওই এই হিন্দুত্বের এজেন্ডা দিয়ে ওটা চেষ্টা করবে ওটাকে কি করে মেরামত করা যায়, এটা আমার মনে হয়। প্রথম দা, আমাদের সময় অনেকটাই আজকে আমরা মূল্যবান সময় পেলাম। আমার মনে হয় যে আপনি যে আলোচনাগুলো করলেন আমাদের প্রত্যেক দর্শকের কাছেই এটা অত্যন্ত ভালো এবং তারা সবাই ঋদ্ধ হবেন এই আলোচনা শুনে। আমি দর্শকদের কাছে অনুরোধ করব এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো এবং এ বিষয়ে যা মতামত আপনাদের মনে হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। গৌতম দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনাদেরও সবাইকে অনেক নমস্কার।